আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে কাজ শুরু করেছে। আর এর আগে বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। তদন্ত প্রক্রিয়া শেষ করবেন, তদন্ত প্রতিবেদন তদন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন। তদন্ত প্রতিবেদন পেয়ে চিফ প্রসিকিউটর এটাকে একটি ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং ট্রাইব্যুনালে দাখিল করার সাথে সাথে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, বাংলাদেশ ইস্যুতে ভারতীয় অংশীদারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়াও বর্তমান সরকারের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগী হওয়ার কথা উল্লেখ করে এই উদ্যোগকে স্বাগত জানান। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশু নিহতের হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেয়া হবে না এবং নিহত শিশুদের পরিবারকে 1 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারের গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবারকে 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে এই মামলাটা আমি টপ প্রায়োরিটি হিসাবে দেখব এবং আমাদের দাবির সাথে তিনি একমত পোষণ করছেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে তিনি বিষয়টা সরকারের উচ্চ পর্যায়ে তিনি পলিসি লেভেল উপস্থাপন করবেন এবং 5 তারিখের মধ্যে মাননীয় আদালতকে অবগত করবেন এবং সেদিনই আদেশ হবে। পুলিশের হাতে আটক জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ডিবি হেফাজতে আছেন। আদালতে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। দর্শক, রাজধানীর ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রফিক, গ্রেফতারের পর টুকু, পলক এবং সৈকতকে কখন আদালতে তোলা হতে পারে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের রিমান্ডের বিষয়ে নতুন কোনো তথ্য আপনার হাতে এসেছে কিনা এর মধ্যে? রেদওয়ানা, আসলে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং
তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গতকাল রাত 11টার পর আসলে নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমরা ডিএমপি সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে দুপুরের পর তাদেরকে আদালতে ওঠানো হবে। তবে আমরা গতকালকে যেটি দেখেছি যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কিন্তু বিকেলে আদালতে ওঠানো হয়েছিল। ধারণা করা হচ্ছে আজও হয়তো টুকু এবং পলক এবং সৈকতকে হয়তো বিকেল নাগাদ তাদেরকে আদালতে ওঠানো হবে। আমরা যেটি জানতে পেরেছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি কার্যালয়ে, যেহেতু গতকালকে তাদেরকে আদালতে ওঠানোর পর 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আপনাকে একটু জানিয়ে রাখি, গত 16 জুলাই নিউ মার্কেট এলাকায় কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় কিন্তু একজন নিহত হয়েছিলেন এবং নিউ মার্কেট থানার সেই মামলায় আসলে আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাদেরকে হুকুমের আসামি হিসেবে বা ওই হত্যাকাণ্ডের ঘটনার নির্দেশনা দিয়েছেন সেই হিসেবে কিন্তু অভিযুক্ত করা হয়েছে। এখন আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ আরও 9 দিন চলবে, মোট 10 দিনের যেহেতু তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের আসলে কি তথ্য পাওয়া যায় এখনো কিন্তু আমাদেরকে ডিবি কার্যালয় থেকে তেমনটি জানানো হয়নি। তো সব মিলিয়ে ডিবি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হৃদয়না। রফিক, ধন্যবাদ আপনাকে। ঘুষ গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় ইতোমধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান এবং তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় রাজধানীর শাহবাগে শুরু হয়েছে কেন্দ্রীয় জামায়াত, চলছে কর্মসূচিও। এদিকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীর ধানমন্ডির 32 নম্বর সড়ক এবং এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজারো ছাত্র জনতা। দর্শক, রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেখানকার পরিস্থিতি জানবো আলামিনের কাছ থেকে। আলামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সম্পর্কে সবশেষ কি অবস্থা জানাবেন, ওখানে কি অবস্থা চলছে, সেই সাথে আনুষঙ্গিক ছাত্রদের কি বক্তব্য আছে সেগুলো আমাদের জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল, এরই মধ্যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি মোড় অর্থাৎ রাজু স্মৃতি ভাস্কর্য, সেই ভাস্কর্যের সামনে এসে পৌঁছেছে। এর মধ্যে আমরা দেখছি শাহবাগ থেকে যে ব্যানারটি নিয়ে তারা এসেছে সেটি মূলত শান্তিনগরের একটি ব্যানার, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শান্তিনগর শাখা থেকে এই মিছিলটি নিয়ে তারা এসেছে। আমরা শাহবাগ থেকে সকাল থেকে দেখেছি যে শাহবাগে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছে শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতাও এখানে সংহতি জানিয়েছে এবং সেখানে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ট্রাকে করে মানুষের সেখানে বক্তব্য রেখেছেন এবং তারা যেই কথাগুলো বলেছেন যে শেখ হাসিনা যে হত্যাকাণ্ড চালিয়েছে, জুলাই হত্যাকাণ্ড এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে ছাত্র জনতার উপর যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকাণ্ডের তদন্ত করে আন্তর্জাতিক মানের তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এবং সেজন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই দাবিগুলো তারা জানিয়েছেন। আমরা যদি একটু বলে রাখি যে
সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় যে সমন্বয়ক রয়েছেন ছাত্র সমাজের, তারা শাহবাগের যেই কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। তারা সেখান থেকে বলেছেন যে আওয়ামী লীগ আরেকটি প্রতি বিপ্লব কিংবা পাল্টা গণ অভ্যুত্থানের যে স্বপ্ন দেখছে সেটি ধূলিসাৎ করে দেবে ছাত্র সমাজ। সেই সুযোগ বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ আর কোনোদিনও দেবে না, কারণ গত 17 বছর ধরে যে স্বৈরাচারী শাসন বাংলাদেশে কায়েম করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, তাদের সাধারণ মানুষের মানবাধিকার থেকে শুরু করে সব ধরনের অধিকার লঙ্ঘিত হয়েছিল, যার কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা সেই সুযোগটি পাল্টা গণ অভ্যুত্থানের সুযোগ আর দেবে না, সেটি স্পষ্ট করে জানিয়েছেন। পাশাপাশি বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে তার সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার অবশ্যই করতে হবে এবং পাশাপাশি তার যেই মন্ত্রিসভার যে সদস্যরা ছিলেন তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে, সেই দাবিতে তারা জানিয়েছে। আমরা এখন দেখছি যে মিছিলটি শাহবাগ থেকে এসেছিল সেই মিছিলটি এখন রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে সমাবেশে মিলিত হয়েছে। সেখান থেকে তাদের যেই নেতৃবৃন্দ রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা নানান দাবি দেওয়ার কথা বলছে। এই হচ্ছে এই জন্য আমার কাছে থাকা সবশেষ তথ্য। আলামিন, ধন্যবাদ। এদিকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রাজশাহীর 3টি পয়েন্টে তালাইমারি, রেলগেট এবং C&B মোড়ে জড়ো হয়েছে ছাত্র জনতা। সেখান থেকে সাহেববাজার 0 পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালন করে তারা। এছাড়া রংপুর, নওগাঁ, নড়াইল, পাবনা, যশোর সহ বিভিন্ন জেলায় রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে অংশ নিয়েছে অনেকেই। আন্দোলনকারীরা জানায় 15 আগস্টকে কেন্দ্র করে রাজপথে কেউ যেন কু করার চেষ্টা করতে না পারে, সেজন্য ছাত্র জনতা সজাগ আছে। ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুতই কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক সাজিদের জানাজায় উপস্থিত হয়ে তিনি এই কথা বলেছেন। জানাজা শেষে নাহিদ নিহত সাজিদের বাসায় যান এবং তার বাবা মার সঙ্গে কথা বলে পরিবারের দায়িত্ব নেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা এবং সমন্বয়করা উপস্থিত ছিলেন। গেল 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র একরামুল হক সাজিদ। তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব, সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এই খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে 3টি হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে গুলিবিদ্ধ রিকশা চালক কামালের বাসায় তার পরিবারকে দেখতে এসে তিনি এমন দাবি জানান। কাপুরুষের মতো নেতাকর্মীদের ফাঁসিয়ে পরিবার নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন বলেও মন্তব্য করেন রিজভী। এদিকে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন থানা ওয়ার্ডে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিটা কর্নারে, প্রতিটা গলিতে, সমস্ত জায়গায় আমাদের নজরদারি আছে, আমাদের লোক আছে। এ তো কাপুরুষের কাজ। আওয়ামী নেতাকর্মীরা এটা কি দেখেন না? নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, নিজের বোনকে পার করে নিয়ে গেলেন আর আপনাদেরকে ফেলে চলে গেলেন। যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশেই হবে। আজ 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, রচনা করা হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। প্রতি বছর রাষ্ট্রীয় এবং দলীয়ভাবে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হলেও এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকটাই ভাটা পড়েছে উদযাপন আনুষ্ঠানিকতায়।
বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ এবং বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ। আদালতে বলেন, অনেক দিন ধরে ষোড়শ সংশোধনীর রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগে রয়েছে, শুনানি হওয়া প্রয়োজন। শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান। গতকাল বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইমেইলের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাসকিম এ খান। পরে দফায় দফায় মেয়াদ বাড়ায় সরকার। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও 3 বছরের জন্য নিয়োগ পান তিনি। এদিকে তাসকিম এ খানের পদত্যাগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াসার কর্মীরা। পানির লাইনের একটা সুইচ বাল্ব লিকেজ হয়েছে। এই লিকেজটা আমাদের যেই কর্মচারীরা আছে তারা একদিন কাজ করলে এই লিকেজটা কমপ্লিট করতে পারে। বাহিরের লেবার দিয়া বিশাল অঙ্কের একটা বিল তারা তৈরি কইরা ঢাকা ওয়াসার এমডি থেকে নিছে এবং এমডি সহ তার দোসররা এগুলা ভাগাভাগি করে খাইছে। দীর্ঘদিন ধরে এই এমডির অত্যাচারিত, কারণ প্রতিটা মানুষকে সে জুলুম যত ধরনের দরকার তা করে গেছে। আমরা চাই এই নতুন যে সরকার আসছে জুলুম অত্যাচার থেকে আমরা পরিত্রাণ পাইছি। এখন আমরা নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা, আমাদের চাকরিটা নিয়মিত করা হোক। 27 দিন বন্ধ থাকার পর সারা দেশে আবারও চলছে আন্তনগর ট্রেন। রেলের কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, আগের সূচিতেই চলছে ট্রেন, তবে 4টি ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো আপাতত চলছে না। এ খাতকে লাভজনক করতে রেলের সংস্কার চায় সাধারণ মানুষ। এর বাতলের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কাউন্টারে দেখা যায় স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় কিছুটা কম, কারণ অনলাইনে বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি হওয়ায় ঘরে বসেই সংগ্রহ করছে অনেকে। ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ ও অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি যাত্রীদের। নিরাপত্তা ব্যবস্থা দেখলাম যে ওই ছোট ছোট দিয়ে ট্রল দিচ্ছে, রেলের কর্তৃপক্ষ যারা আছে তারা ছোট গাড়ি করে এমনি ট্রল দিচ্ছে এবং কিছুক্ষণ পর 5-10 মিনিট ওয়েট করার পর তারপর ট্রেনগুলো ছাড়ছিল। স্টেশন 10 মিনিট 15 মিনিট করে দাঁড়াইছে, ওই মালামাল নামাইছে দিকটা। এমনি কোনো সমস্যা নাই, কোনো ধরনের সমস্যা হয় নাই। আগের মতো ওরকম ভোগান্তি হয় নাই। আমরা প্রত্যাশা রাখি যে ভালো হবে, সামনে ভালো হবে। অফিস টাইমে বা একটা কাজে যাচ্ছি অনেক সময় ধরে দাঁড়াই থাকা বা সময় মতো ট্রেন না ছাড়া, এটা আসলে ভোগান্তিজনক। 100% সংস্কার দরকার। এই সংস্কার যদি করা না হয় তাহলে বাংলাদেশের রেল ব্যবস্থা কখনো আপনার আধুনিকায়ন হবে না। গেল 27 দিনে টিকিট বিক্রি না হয় ক্ষতি তুলে ধরেন কমলাপুর স্টেশন ম্যানেজার। যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে সেই সকল আন্তনগর ট্রেনের টিকিট সমূহ ইতিমধ্যেই আমাদের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গত 12 তারিখ বিকেল থেকে আপনার এই টিকিট অনলাইন এবং অফলাইন কাউন্টারে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। সব মানুষ যে যেখান থেকে পারছেন ক্রয় করছেন, নিয়মিত সময় মতো চলাচল করবে। ট্রেনের নিরাপত্তায় রেল পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, সিলেটের আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, বেশ অনেকগুলো দিন পর রেল যাত্রীদের রেলে ওঠার সুযোগ হচ্ছে, তো সাধারণ যাত্রীরা সেই সাথে কর্মচারীরা কি বলছেন, কতটা খুশি তারা? ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আসলে গত 18 জুলাই তারিখে প্রথমবারের মতো দেশে সংস্কার বিরোধী যে আন্দোলন সেটি হওয়ার পরে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে কার্যকালীন সময়ে পুরোপুরিভাবেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে আসলে এত দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধের কিন্তু নজির নেই। যদিও পরবর্তী সময় 1 আগস্ট থেকে 3 আগস্ট পর্যন্ত কমিউটার ট্রেন এবং মালবাহী যেসব ট্রেন আছে সেগুলো চলাচল করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু পরবর্তীতে বন্ধ করা যায়।
সিলেট রেল স্টেশনে আজকে চট্টগ্রাম যে ট্রেনটি সিলেট এসে পৌঁছাবে সেটির জন্য কিছু যাত্রীদের আমরা অপেক্ষা করতে দেখেছি এবং এই যাত্রীরা কিন্তু আবার সেই চট্টগ্রামগামী যে ট্রেনটি আছে সেই ট্রেনের মাধ্যমে তারা কিন্তু সিলেট থেকে চিটাগাংয়ের দিকে চলে যাবেন এবং আমরা এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আগামীকাল থেকে আসলে স্বাভাবিকভাবে যে ট্রেন চলাচল আছে সেটি শুরু হবে, তবে আজকে শুধুমাত্র একটি রুটে ট্রেন চলাচল হচ্ছে এবং যাত্রীরা কিন্তু বেশ খুশি। অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, কারণ দেশে আসলে দূরবর্তী যেসব জায়গায় যাওয়ার জন্য মানুষের সবচেয়ে পছন্দের বাহন হচ্ছে ট্রেন এবং এই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াতে কিন্তু মানুষজন স্বাভাবিকভাবে বেশ খুশি এবং স্টেশনেও কিন্তু বেশ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনীর যারা আছেন সদস্যরা তারা কাজ করছেন, ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে এবং সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। ধন্যবাদ শামীম আপনাকে। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় মা এবং 2 ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বলরামপুরের দলুয়া দিঘি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা ওই এলাকায় কাপড় ব্যবসায়ী সেলিম শেখের স্ত্রী তসলিমা আক্তার এবং 2 ছেলে সৈকত ও সাইহাম। স্থানীয়রা জানান রাতে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী এবং 2 ছেলের মরদেহ দেখতে পান সেলিম। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায় পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। নৃশংস ঘটনা, এটা মেনে নেওয়ার মতো নয়, এটা হৃদয় বিদারক ঘটনা। বাড়ির মালিক সেলিম, তার সাথে ব্যক্তিগত কারো আক্রমণ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজপথে নেমে এসেছেন হাজারো বিক্ষোভকারী। এরই ধারাবাহিকতায় বুধবার রাত 11:55 কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাজপথে রাত দখল করো কর্মসূচির অংশ হিসেবে নারীরা নেমে আসেন। গেল শুক্রবার ভোরে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের 4 তলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক ছাত্রীর মরদেহ পাওয়া যায়। অভিযোগ, ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আর.জি. কর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের রাজনীতি। বুধবার রাত জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিবাদী মিছিলে প্রকম্পিত ছিল কলকাতা। ভাঙচুর করা হয়েছে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে। খেলার খবর। ইসলামাবাদে প্রথম 4 দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এ দলের চেয়ে 245 রানে এগিয়ে পাকিস্তান শাহিনস। এদিন বল হাতে ব্যর্থ ছিলেন হাসান মাহমুদ, তানজিম সাকিব এবং রেজাউর রহমানরা। আগের দিনের বিনা উইকেটে 2 রান নিয়ে ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন পুরোটা সময় আধিপত্য বিস্তার করে। ব্যাটার ওমর আমিন 177 রানের দারুণ ইনিংস। তাকে সঙ্গ দেয়া সৌদ শাকিলের ব্যাট থেকে আসে 76 রান। ফলে দিন শেষে মাত্র 4 উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 367 রান। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।